নমস্কার, ভয়কণ্ঠ চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজ আমরা নিয়ে এসেছি বহুল প্রতীক্ষিত গল্প ড্র্যাকুলার রাজত্ব পর্ব 2। প্রথম পর্বে যে অন্ধকার রহস্যের সূচনা হয়েছিল তারই আরও ভয়ঙ্কর ও রোমাঞ্চকর অধ্যায় আজ আপনাদের সামনে উন্মোচিত হতে চলেছে। তবে গল্পে পুরোপুরি ডুবে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনারা এখনও প্রথম পর্বটি না শুনে থাকেন তাহলে অবশ্যই আগে সেটি শুনে নেবেন, কারণ এই পর্বটি সরাসরি আগের ঘটনার ধারাবাহিকতা। তাই প্রথম অংশটি না জানলে গল্পের আসল রহস্য ও অনুভূতি পুরোপুরি উপভোগ করতে পারবেন না। তাহলে দেরি না করে প্রবেশ করা যাক সেই অন্ধকার জগতে, যেখানে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর সত্য। শুরু হচ্ছে ড্র্যাকুলার রাজত্ব পর্ব 2। লোকটি গত 2 সপ্তাহে 12 জনকার ঘাড় কামড়ে তাদের রক্ত শূন্য করে মেরে ফেলেছে। সেই জেলার লোক ক্ষুব্ধ হয়ে তাকে পিটিয়ে মেরেছে। তবে কি সে কোনো ভয়ানক ড্রাকুলাকে আহ্বান করেছে? নিহারিকা একটু ঘুমিয়ে পরের দিন বেরিয়ে যায় হোটেল থেকে, রয়কে না জানিয়েই। একটু খোঁজ খবর নিতে হবে তাকে, যে সে যাকে প্ল্যানচেট করে ডাকছিল সে কে, তার উৎপত্তি কোথা থেকে। লোকটির বাড়ি কর্ণাটকে। নিহারিকা দেরি না করে নিউজ পেপার অফিস থেকে তার ঠিকানা নিয়ে সেখানে রওনা দেয়। সেখানে পৌঁছে আশেপাশের লোকেদের থেকে তার বাড়িটা চিহ্নিত করার সাহায্য নেয়। বাড়িতে ঢুকে সে দেখে পুরো ঘর অগোছালো, অন্ধকার, কোনো আলো প্রবেশের পথই নেই সেই জায়গায়। ঘরের ভিতর একটা চাপা দুর্গন্ধ। একটা ফ্রিজ আছে ঘরের এক কোণে। ফ্রিজটা খুলল নিহারিকা। এবার চোখ কপালে ওঠার জোগাড়। বিভীষিকাময় দৃশ্য দেখে তার গা গুলিয়ে উঠল। অনেকগুলি স্বচ্ছ কন্টেনার, সবকটিতে লাল রঙের তরল। কিছু আছে, কোনোটা শুকিয়ে গেছে, কোনোটা নড়ছে। তার আর বুঝতে বাকি রইল না সেগুলো কি। সে জানে রক্তর রং, সে চেনে এই গন্ধটা। সেদিনের এয়ারপোর্টে এই গন্ধটাই সে পেয়েছিল। আশেপাশের লোকজনকে প্রশ্ন করতে তারা বলল এই লোকটি সকালে কোনো দিন বাইরে বেরোতো না। সন্ধ্যাবেলায় তাকে দেখা যেত প্রায় রোজই। সবাই ভাবত তিনি কাজে যান, তাই দেখা যায় না। কিন্তু একদিন পাশের পাড়ার এক বাচ্চা খেলতে খেলতে ভুলবশত সেখানে ঢুকে পড়ে এবং ওই লোকটাকে রক্ত সেবন করতে দেখে ভয় পায়। ছেলেটা বাড়িতে গিয়ে সব বলে, কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করে না। বাচ্চা দিন তিনেক পর মারা যায়। কেউ যেন ওর সারা শরীরের রক্ত নিংড়ে বের করে নিয়েছে। এরপর আরও 2 বার এরকম হয়। এবারে বাচ্চা না, একজনের কুকুর আর একজনের স্বামীকে ওই পিশাচ খেয়ে ফেলে। পাড়ার লোক এই নিয়ে আলোচনা করে এবং ওকে টোপ দিয়ে হাতে নাতে ধরে। তখন তাকে পিটিয়ে খুন করে সবাই। নিহারিকা একটা কন্টেনার সেখান থেকে সংগ্রহ করে বেরিয়ে যায়। বেলা হয়েছে অনেকটাই। রয় তাকে ফোন করেছিল, কিন্তু সে ধরেনি। সে ফিরে গিয়ে রয়কে বলে একটু কাজে বেরিয়েছিল, একটু স্টাডি করতে। এবার সে আর্টিকেলগুলো লিখবে। রয় প্রথমে সেটা বিশ্বাস না করতে পারলেও তার কাছে অন্য কোনো রাস্তা ছিল না প্রমাণ করার যে নিহারিকা তাকে পুরো সত্যিটা বলছে না। দুপুরের লাঞ্চ শেষ করে রয় তার ঘরে চলে যায়। নিহারিকা রওনা দেয় লাইব্রেরির দিকে। শহরের সব থেকে পুরনো একটা লাইব্রেরির সন্ধান করে সেখানেই যায় নিহারিকা। শেষাদ্রি আয়ার মেমোরিয়াল হল। সে সেখানে পৌঁছে বেশ কিছু পৌরাণিক তথ্য সংগ্রহ করে। কিছু ড্রাকুলার বই,
রূপকথার গল্প, কিছু কিছু বাস্তব আর্টিকেল। ল্যাপটপে সেসব ডেটা কালেক্ট করে টাইপ করে রাখে। কিছু বই আর নিউজ পেপারের কাটিং নিয়ে যায় কিছুদিনের জন্য। হোটেলের ঘরে বসে একটা বিয়ারের বোতল খুলে এক চুমুক লাগিয়ে মাথা ঠান্ডা করে নিহারিকা। একটা সিগার ধরালো। যদিও তার নেশা নেই, তবু আজ তার খুব স্ট্রেস লাগছে। ল্যাপটপ খুলে একটু সার্চ করলো পৌরাণিক যুগের ড্রাকুলার ব্যাপারে। কথায় কথিত আছে যে ড্রাকুলা কাউকে কামড়ালে সেও ড্রাকুলা হয়ে যায়। তবে এই ক্ষেত্রে তো সেরকমটা হলো না। এমনকি লোকটা যাদের কামড়েছে তারা সবাই মরে গেছে। ফেরার আগে একজনের নম্বর নিয়ে আসে নিহারিকা। ফোন করে জিজ্ঞাসা করে তাদের ঘাড়ে কি কোনো দাঁতের দাগ আছে। জানতে পারে যে শুধু ঘাড়ে না, কারুর পায়েও ছিল। অঙ্কটা ঠিক মিলছে না। রক্তপিপাসু রক্ত খেত, তাহলে রক্ত সংগ্রহ করে ফ্রিজে কেন রাখত? আর লোকটার তো কোনো বড় দাঁত ছিল না। ভ্যাম্পায়ারের থাকে, ভ্যাম হলে তো তারাও কামড় খাওয়ার পর সেরকমই হয়ে যেত। না না, গণিতে গরমিল হচ্ছে, মিলছে না, কিছুই মিলছে না। পরের দিন সকালবেলা রয় আসে নিহারিকার ঘরে। দরজা ধাক্কা দিয়ে ডাকতে সে ঘুম থেকে উঠে বেরিয়ে এসে দরজা খোলে। ভেতরে আসবো? হ্যাঁ, এতে প্রশ্ন করার কি আছে? আগেও তো আপনি এসেছেন, মানা তো করিনি। না, আসলে ঘুম থেকে উঠে এলে তো তাই। এনিথিং রং? না, সেরকম ঠিক না, তবে ভিতরে আসুন, বলছি। ভিতরে গিয়ে বসলো রয়। এক গ্লাস জল পান করে রয় আবার প্রশ্ন করে, এনিথিং রং? আপনি ড্রাকুলাতে বিশ্বাস করেন? এনিথিং ইজ পসিবল ইন প্যারানর্মাল ওয়ার্ল্ড। আমি একদিন প্ল্যানচেট পড়ি একজনকে ডাকার জন্য। নিউজ পেপারের কাটিং থেকে পেয়েছিলাম। প্ল্যানচেট সাকসেস পায়, কিন্তু শেষ মুহূর্তে ঠাম্মার পড়ে যাওয়ার শব্দে মাঝপথে সব আটকে যায়। কিন্তু তারপর থেকেই এই সব। কি বলছো তুমি? এইসব আগে বলনি কেন তুমি? বেশ চিন্তার ছাপ রয়ের মুখে লক্ষ্য করল নিহারিকা। রয়কে সব আর্টিকেলগুলো, যেগুলো লাইব্রেরি থেকে সংগ্রহ করেছিল, সেগুলো দিল। একটা বই হাতে নিয়ে রয় পড়তে শুরু করলো। বেশ পুরনো বই, ব্রেম স্ট্রোক ড্রাকুলা, 1897 এই বইটি পাবলিশ হয়। ড্রাকুলা কি সেটা প্রথম ইনিই তুলে ধরেন। এটা ধরা হয় যে ড্রাকুলা শুধুই একটি ফিকশনাল ক্যারেক্টার, কিন্তু অনেকেই বিশ্বাস করে ড্রাকুলার অস্তিত্ব আছে। অনেককাল আগে কর্ণাটকে এক গ্রামাঞ্চলে দিনের পর দিন মানুষ গায়েব হতো, এটা কথিত আছে। নিউজ পেপার ঘাঁটলেই পাওয়া যাবে। অনেকেই ড্রাকুলার শিকার হয় এবং তারাও সেরকমটাই হয়ে যায়। এক বীরপুরুষ আবির্ভূত হয় এবং পূর্ণিমার রাতে সিলভার বুলেট দিয়ে তাদের বংশ ধ্বংস করে। তবে এই ড্রাকুলা বংশে একজনকে কেউ খুঁজে পায়নি। তিনি সন্তান সম্ভবা ছিল। সেই মা ও তার সন্তানের সন্ধান করা হলেও আশাহত হয়ে সবাই হাল ছেড়ে দেয়। এক মহিলার ছবিও আঁকানো হয়েছিল। ইন্টারনেট থেকে সেই ছবি রয় ডাউনলোড করে দেয়। এক কপি নিহারিকা আর এক কপি তার কাছে রাখে। পরের দিন ভোরবেলা তারা বেরিয়ে পড়ে। তেরাভেরা, এই পুরনো নির্জন অট্টালিকাটি বেঙ্গালুরুর সবচেয়ে বিখ্যাত ভূতের বাড়ির মুকুট পরে। এটি 1943 সালে ইজেবাজ দ্বারা নির্মিত হয়েছিল, যিনি এটি তার 2 মেয়ে ডলস এবং ভেরাকে উপহার দিয়েছিলেন। গল্পটি 2002 সালে একটি ভয়াবহ দিন নিয়েছিল, যখন একটি পিয়ানো শিক্ষক ডলসকে ঘরে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছিল।
অজ্ঞাত হামলাকারী তার লাশ চত্বরে দাফন করে। ভেড়া বাসা থেকে বেরিয়ে আসার পরপরই সেখান থেকে চলে গেল। লোকজন শীঘ্রই বাড়ির ভিতরে পিয়ানো বাজানো, গানসহ ভুতুড়ে চেহারা দেখতে শুরু করে। একগুচ্ছ ভূতবাসী ঘরের ভিতরে যিশু ও মেরির একটি উল্টানো ক্রস এবং মাথাবিহীন মূর্তিও পেয়েছে বলে জানা গেছে। কয়েক বছর আগে ভবনটি মাটিতে ভেঙে ফেলা হয়েছিল, তবুও কেউ এই এলাকার কাছাকাছি যাওয়ার সাহস পায়নি। হসকট রুট। হসকট রুটে গাড়ি চালকরা প্রফুল্লতা দেখেছেন এমন অনেক ঘটনা ঘটেছে। একটি জনপ্রিয় শহুরে কিংবদন্তির মতে এই পথে একজন অটো চালকের কাছে লিফট চেয়ে এক বৃদ্ধা মহিলা থামিয়েছিলেন। ভাড়া দেওয়ার জন্য টাকা না থাকায় ভদ্রমহিলা লিফটের জন্য ভিক্ষা করলেন। চালক রাজি হলেন, কিন্তু যখন তিনি তাকে অটোতে উঠতে বললেন, তখন বৃদ্ধ মহিলা শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় বাইরে আসতে এবং তাকে ভিতরে যেতে সাহায্য করতে বললেন। চালক তার অটো থেকে নামতে অস্বীকৃতি জানালেন এবং তারপর হঠাৎ করেই বৃদ্ধা হাস্যোজ্জ্বল হাসিতে ফেটে পড়লেন। তিনি চালককে বলেছিলেন যে যদি তিনি অটো থেকে বেরিয়ে আসেন তবে তাকে হত্যা করা হতে পারে। তিনি তাকে আরও বলেছিলেন যে অটোতে মূর্তি এবং অন্যান্য পবিত্র উপাসনার কারণে তিনি অটোর ভিতরে প্রবেশ করতে পারেননি। যদিও গল্পটি অনেকের কাছে হাসির মতো মনে হলেও রাস্তার দুপাশে কবরস্থানের উপস্থিতি কিছু লোককে রুটে উপস্থিত আত্মার উপস্থিতি বিশ্বাস করায়। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। বিমানবন্দরগুলি দিনের বেলায় যে কোনো সময়ে অত্যন্ত ভালোভাবে আলোকিত এবং মানুষের সাথে উপচে পড়ে। সুতরাং বিমানবন্দরে ভূত বা ভূতের মতো ছবি দেখা কারোর প্রত্যাশার বাইরে। কিন্তু বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে মানুষ বিভিন্ন ক্ষেত্রে অকল্পনীয় প্রত্যক্ষ করেছেন। ক্যাম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সাদা শাড়িতে পরিহিত এক মহিলার আত্মার বাসস্থান বলে জানা গেছে। ট্যাক্সি চালক, যাত্রী, এমনকি পাইলট সহ অনেকেই অনুমান করেন একটি সাদা শাড়িতে একজন মহিলাকে দেখেছেন, যিনি কাছে গেলে অদৃশ্য হয়ে যান। এই দৃশ্যগুলির প্রতিবেদন অনেকের কাছে একটি প্রতারণা হতে পারে, কিন্তু বিমানবন্দরের ইনফ্রারেড ক্যামেরা আত্মার ছবিটি ধারণ করেছে এবং মানুষ বিশ্বাস করে যে সে সত্যিই এই জায়গাটিকে এখন হান্ট করছে। আসলে স্পিরিটটি একবার রানওয়েতে ডুবে যাওয়া একজন পাইলটের দ্বারা দেখা যায়। একটি ভিন্ন অনুষ্ঠানে গ্রাউন্ড স্টাফরা তাকে BIAL এর কার্গো বিভাগে দেখেছিল। এই দৃশ্যগুলি ছাড়াও মাথাবিহীন ভূতের উপস্থিতি নিয়েও গুজব ছড়িয়েছে। এই ভূতটিকে BIAL এর এক্সিলেটরগুলির আশেপাশে দেখা গেছে বলে জানা গেছে। এসব তথ্যগুলো সংগ্রহ করার পর কিছু লোকের থেকে রূপ ও বর্ণনা শুনে সেগুলো একটা অডিও রেকর্ড করে তারা হোটেলের ঘরে ফিরে আসে। একটা স্ট্রং কফি খেয়ে তারা ড্রাকুলার তথ্য নিয়ে ঘাটাঘাটি শুরু করে। এই তথ্য থেকে এক অনেক বয়স্ক লোকের সন্ধান পায় তারা। তার কাছে যাওয়ার প্রস্তুতি নেয়। সন্ধ্যের জলখাবার খেয়ে তারা রওনা দেয় তার বাড়ির দিকে। তারা প্রায় সন্ধ্যের দিকে এক সাধু বাবার দ্বারস্থ হলো। চিন্নাস্বামী পত্তরঞ্জন, অনেক বয়স তার। তেনার পূর্বপুরুষ এই রক্তচর্চকের বংশকে ধ্বংস করেছিল এককালে। তেনাকে ওই ছবিটা দেখায় যেটা তারা পেয়েছিল, সাথে ওই লোকটিরও ছবি দেখায় যাকে কেন্দ্র করে এত ঝামেলার উৎপত্তি। চিন্নাস্বামী বলেন যে এই মহিলাই সেই মহিলা যিনি সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন। তিনি ছিলেন গর্ভবতী, তাকে কেউ খুঁজে পায়নি। তাই এটাই আশঙ্কা করা যায় তেনার পরিবারের কেউ না কেউ বেঁচে আছে।
এবং সেও একজন ড্রাকুলা। আমেরিকাতে কিছুদিন আগে একজন লোককে পাওয়া যায় যে শয়তানের পুজো করত আর রক্তপান করত, কিন্তু সেই লোকটা আসলেই এক রক্তচোষক নয়, সে কারোর জন্য রক্ত সংগ্রহ করত, যে আসল রক্তচোষক। তাকে পুলিশের হাতে মরতে হয়। শরীরের ময়নাতদন্তের পর কিচ্ছু পাওয়া যায়নি, এমনকি সেই দাঁতও নেই যার দ্বারা কাউকে আহত করে তার রক্তপান করা যায়। নিহারিকার কেবল মনে হতো সে এই মহিলার ছবি এর আগেও কোথাও দেখেছে, মনে করতে সে অক্ষম। চিন্নাস্বামী জানান, এই বংশকে যদি তাড়াতাড়ি উৎখান না করা যায় তবে পৃথিবীর সব মানুষ আস্তে আস্তে রক্তচোষা রাক্ষস হয়ে উঠবে। এই পৃথিবীকে বাঁচানোর একমাত্র উপায় হলো তাদের খুঁজে বের করা আর তাদের শেষ করা, তাও যে সে উপায় না। পূর্ণিমার রাতে রূপোর অস্ত্র দিয়ে চাঁদের আলোয় আঘাত করতে হবে তাদের, তবেই তাদের মৃত্যু সম্ভব। এরা সবাইকার রক্ত খেয়ে অনেক আয়ু বাড়াতে সক্ষম হয়েছে এবং অনেক শক্তিশালীও। রয় আর নিহারিকার সবটা শুনে তারপর সেখান থেকে হোটেলের পথে পাড়ি দেয়। পরের দিন ফ্লাইট, সকালবেলা বেরিয়ে যেতে হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। ব্যাগ গুছিয়ে নিল তারা। গোছগাছ শেষে নিহারিকা রয়ের ঘরে গেল। বেশ চিন্তিত দেখাচ্ছে দুজনকে। কে সেই পিশাচ? কেন সে নিহারিকার পিছনে পড়েছে? কি বলতে চায়? কিছু বুঝতে পারছে না তারা। এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিহারিকাকে দিল রয়। মাথা ঠান্ডা করো, শান্ত হও। এত অশান্ত মনোভাব নিয়ে কাজটা করবে কিভাবে? আমাদের কাছে এই মুহূর্তে একটাই এভিডেন্স, সেটা হলো ওই ছবিটা। ওই ছবি ধরে এগোতে হবে আমাদের। আমেরিকাতে কে আছে বলতে পারবো না, তবে আমাদের দেশে যে আছে তাকে ঠিক ধরে নেব। আমাদের কলকাতা ফিরে একবার লাইব্রেরির দ্বারস্থ হতে হবে। তারা অনেক সময় অনেক কিছু জানে। তারপর গভর্নমেন্টের কাছে যেতে হবে, যদি তারা কিছু জানে এই মহিলা সম্বন্ধে। সকালবেলা তারা কলকাতার দিকে রওনা দেয়। নির্দিষ্ট সময়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছায়। নিহারিকা আবারও সেই জায়গায় গিয়ে কিছুক্ষণ থেমে যায়, যেন কিছু তাকে বারবার ডাকছে। কে কারা তাকে দুহাত দিয়ে ডাকছে এক অন্য জগতে। সে রয়কে কেবল বলে ছবিটা নিয়ে আগে লাইব্রেরি যেতে, সে একটু পরে আসছে। এই বলে সে চলে যায় সেই দিকটায়। আবার বাতাস বেশ ভারী, নিস্তব্ধতা গ্রাস করছে চারিপাশ। হঠাৎ এক বিকট হাসি। যা খুঁজছিস তার অনেক বেশি ভয়ঙ্কর কিছু পাবি। এক অস্পষ্ট কথা শোনা গেল পাশ থেকে, আর তার বিকট হাসি যেন তার কানে তালা লাগিয়ে দিল। সে জানে সে বাদে এটা আর কেউ শোনেনি। নিহারিকা সাহস করে আবার এগিয়ে গিয়ে সেই অন্ধকার জায়গায় গিয়ে দাঁড়ায়। একটা কালো ছায়ামূর্তি লম্বা কালো একটা মাথা থেকে পা পর্যন্ত ঢাকা দিয়ে দাঁড়িয়ে। ওয়েলকাম টু আওয়ার ল্যান্ড মিস নিহারিকা। কে আপনি? খুঁজে নাও বা ছেড়ে দাও এইসব। কে আপনি? চানটা কি? কেন পিছু নিয়েছেন আমার? কি করেছি আমি আপনার? যে দল নিঃশব্দে কাজ চালিয়ে যাচ্ছিল তাদের তুমি জাগিয়ে তুলেছ, আবার তাদের এই পথে আসতে বাধ্য করেছ। আমি? হ্যাঁ, তুমি প্ল্যান সেট করে অনেককে জাগিয়ে তুলেছ। সে যে আমাদের সেবক, আমাদের সে জানিয়েছে সব। নিহারিকা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ট্যাক্সি ধরে বাড়ি ফিরে বাথরুমে জোরে শাওয়ার চালিয়ে চুপ করে সেখানে বসে বসে ভাবতে থাকে,
কে সেই ছায়া, কে অনি, কেন এত কিছু হচ্ছে? কি রে, ঘুমালি নাকি? ভূতম, এই ভূতম, বেরো এবার। খাবারটা ঘরে রেখে দিলাম, বেরিয়ে খেয়ে নিস। নিহারিকা বেরিয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ঘরে গিয়ে পাউরুটিটা খেয়ে ঠাম্মির ঘরে গেল। ঠাম্মিকে জড়িয়ে ধরে খানিকক্ষণ বসে রইল। কিছু হয়েছে নাকি ভূতম সোনা? না ঠাম্মি, কিছু না সেরকম। সাবধানে কাজ করিস, কিছু গন্ডগোলে নিজের লোকের ক্ষতি না হয় আবার। কি যে বলো না ঠাম্মি, নিজের লোকের কি ক্ষতি? ব্যাগ থেকে জিনিস বার করে গুছাতে গুছাতে একটা অদ্ভুত চুলের কাঁটা খুঁজে পেল। এর আগে তো এরকমটা সে দেখেনি। তার চুল যত ছোট, তাতে চুলের কাঁটা লাগবে না। অনেক পুরনো লাল রঙের একটা বড় খোঁপার কাঁটা, ঠিক যেমনটা পুরনো যুগের মানুষ, না না, পিশাচরা ব্যবহার করত, তেমন কেমনটা ঠিক ওই মহিলার চুলে ছিল। নিহারিকা একবার উপরের স্টোর রুমটায় গেল পুরনো কাগজের সন্ধানে। ধুলো জমেছে খুব, কেউ আসে না, পরিষ্কারও করে না। মাকড়সার জাল সরিয়ে একটা বাক্স কাঠের, এটাই পুরনো একটা ছোট সামগ্রী আছে। কোনোদিন সেটা খোলেনি সে। আজ তার কেন জানি না জানার আগ্রহটা অনেক বেশি। কৌতূহলের বশে সে সেটা খুলে বসে। বাক্সের ওপরে কিছু খুব ছোট ছোট হাতের গয়নার মতো, তারপর ছোট ছোট ইংরেজি পুতুলের মডেল, তারপর চুলের সামগ্রী আছে চিরুনির মতো, একটা চুলে আটকানোর ক্লিপ আছে, কাঠের চিরুনি আছে, কাঁটা অনেকটা সেই রকম যেরকম ওই কাঁটাটা। স্ট্রেঞ্জ, বেশ স্ট্রেঞ্জ। আরো কিছুটা হাতড়ে সে একটা ছবি খুঁজে পেল। একটা মা ও তার 3 সন্তান, ট্রিপলেট। এই বাচ্চাটি তো তার আম্মা। এই মা যিনি, তিনি তো সেই মহিলা। মুহূর্তে তার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। তার দেহ কম্পন দিয়ে উঠল, নিঃশ্বাস নিতে পারছে না সে। তার আম্মা যে তার, মানে কি করছিস? পিছন ঘুরতে দেখে ঠাম্মা দোরগড়ায় দাঁড়িয়ে। কিছু না, ওই একটু গোছগাছ। তাহলে সবটা চোখে পড়ে গেল, জেনে গেলি সব। আমরা কারা, আমরা কোথা থেকে এসেছি, সব জানিস তুই। আমায় ছেড়ে দাও, আমি কিছু করিনি, বিশ্বাস করো, আমি কিচ্ছু করবো না। তোমরা কোনো নিরীহ লোকদের মিলে রক্ত খেয়ে নাও, আমি আর পারছি না। কেন আমায় এইভাবে সবাই সব জায়গায় বিরক্ত করে? কারণ তোর বয়স হয়নি সবটা জানার। তোর 25 বছর হলে তুইও আমাদের মতো হবি, আমাদের একজন। তার আগে তুই নাবালিকা। তুই জানার চেষ্টা করেই যাচ্ছিলিস, ভয় দেখিয়ে তোকে দমানো যাচ্ছিল না। এটাই আমাদের পরিচয়। আমাদের নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল ওরা, তাদের কাছে গেছিলি তুই। এবার তোকে এর শাস্তি পেতে হবে। 25 নয়, এবার তুই আজ রাতেই আমাদের একজন হবি। না, আমি কখনোই হব না। আমি চাই না মানুষের ক্ষতি, আমি চাই না কারোর রক্ত। শান্তি চাই, শান্তি। নিহারিকা অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরে রয়ের জলের ঝাপটায়। ঘরের খাটে শুয়ে সে পাশি রয়। আপনি চলে যান এখান থেকে, আপনিও মরে যাবেন। যান, চলে যান। না নিহারিকা, না, আমি যাব না তোমায় ছেড়ে।
আপনি জানেন না এখানে কি আছে। ওরা আপনাকে মেরে ফেলবে। বলছোটা কি তুমি? আমি সব জেনে গেছি। আমার ঠাম্মা আসলে সেই সন্তান যে পেটে থাকতে তাকে তার মা নিয়ে পালিয়ে যায়। ওরা 3 জন ছিল। এরা সবাই ড্রাকুলা। ওরা আপনাকে মেরে ফেলবে। সন্ধ্যা হয়ে আসছে, আজ পূর্ণিমা। আজ ওরা শক্তি পায়, নতুন শিকার করে। আপনি চলে যান। তাহলে তুমি সবটা জেনে গেছো নিহারিকা সেন। আজ সন্ধ্যায় তোমার মাথায় মুকুট দেওয়া হবে, আর আজ থেকে তুমিও এই পরিবারের একজন। ওয়েলকাম টু আওয়ার ড্র্যাকুলা কিংডম। আপনিও? ইয়েস মাই সুইট হার্ট। গোটা পরিবার তাকে দেখে, মুখে মুচকি হাসি সবার। নতুন রানীকে অভিষেক করা হবে আজ, পূর্ণিমার রাত। উজ্জ্বল রাত, বাড়িটা চাঁদের আলোয় যতটা আলোকিত হয় ততটাই আলো। লাল গাউন পরে সিঁড়ি দিয়ে নেমে এলো নিহারিকা। শান্ত মুখশ্রী, আজ যেন উচ্ছৃঙ্খলতা মাখা। লাল হয়ে গেছে তার চোখ জোড়া। তার ঠাম্মি তার মাথায় একটা কালো মুকুট পরিয়ে দিল। সবাই বাড়িতে এসেছে আজ, হাতে রেড ওয়াইন, রক্ত। আজ তাদের আনন্দের দিন। তাদের ড্রাকুলা রাজত্বে রানী এসেছে আজ। রয় তার ঘাড়ে আলতো করে তার বড় বড় দাঁত দিয়ে একটু আলতো স্পর্শ করে বলল, আমি কি এই রানীর রাজা হতে পারি? ঘাড় নেড়ে সম্মতি দেয় সে। ড্রাকুলা রাজত্বকে কেউ শেষ করতে পারেনি, পারবে না। দূর থেকে একটা নেকড়ে চেঁচিয়ে উঠল, যেন রানী আসার আনন্দে আজ তাদেরও উৎসব। এই ছিল আজকের গল্প ড্রাকুলার রাজত্ব পর্ব 2। কেমন লাগলো আজকের এই অন্ধকারে ভরা রহস্যময় যাত্রা তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিটি মতামত আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আর যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমনই আরও ভয়ঙ্কর ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে আবার দেখা হবে এক নতুন শিহরণ জাগানো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।